গল্প আসক্তি, লেখিকা লামায়াতুন নাফিজা। রেজিস্টারে সাইন করো, ভয় পেও না, আমাকে বিয়ে করলে তুমি অনেক সুখে থাকবে। লোকটার কথায় ডেবডেবে করে তাকিয়ে থাকে অপরূপা। চোখগুলো ছলছল করে উঠেছে তার। চেনা নেই জানা নেই হুট করে এক অপরিচিত লোককে কিভাবে বিয়ে করবে। মূর্তির মতো বসে আছে সে, ভয়ে শরীর কাঁপছে তার। কি হলো, সাইন করো। অপরূপা হারিয়ে গেল এক ঘোরের মাঝে, মাথা ঝিমঝিম করছে তার। মাথায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে উঠল আয়েশে। আশেপাশে সবাই বড় বড় চোখ করে দেখছে অপরূপাকে। লোকটা আবার মিহিসরে বলে উঠল, আমার কাছে বেশি সময় নেই, শহরে ফিরে যেতে হবে। বললাম তো ভয় পেও না, আমাকে বিশ্বাস করতে পারো। অপরূপা কাঁপা কাঁপা হাতে রেজিস্টারে সাইন করে। তারপর সেখানে কাজী তাদের বিয়ে নিশ্চিত করে। ভয়ে অপরূপা সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। সেই স্যুট পরা লোকটা কোলে তুলে কাজী অফিস থেকে বাইরে বের হয়। তারপর তার গাড়িতে অপরূপা তুলে নেয় সাথে, সে ও অপরূপার পাশে সিটে বসে পড়ে। গল্পে শান্তশিষ্ট সাদা মাটা হিরোইন অপরূপা বাড়ি থেকে পালিয়ে তাদের জেলার সদরে চলে আসে। বাবা মা সবাই থেকে না থাকার মতো। অপরূপার মা বাবার পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। বিয়ের 2 বছর পর অপরূপা জন্মগ্রহণ করে। ভালোই যাচ্ছিল তাদের দিন। বাবা ছিল একজন নামি দামি ব্যবসায়ী। ব্যবসার পার্টনারশিপ চুক্তি করে এক মহিলার সাথে। পরবর্তীতে সেই মহিলা আর তার বাবা সম্পর্কে জড়িয়ে যায়। এই নিয়ে তার বাবা মায়ের মাঝে অনেক ঝামেলা হলে বাবা ডিভোর্স দিয়ে দেয় মাকে। অপরূপার বয়স তখন 5 কি 6 হবে। মায়ের জন্য ভালো একটা সম্বন্ধ ঠিক হয়, কিন্তু শর্ত একটাই, সেই লোক অপরূপার দায়িত্ব নিতে পারবে না। মামা মামি অপরূপাকে তার বাবার বাসা দিয়ে চলে যায়। মায়ের সাথে শেষ দেখা হয়নি অপরূপার। বাবা সেই মহিলাকে বিয়ে করে। তার সৎ মা তাকে মেনে নিবে বলে অপরূপার বাবা অপরূপাকে গ্রামের বাসায় দূর সম্পর্কের এক আত্মীয়র কাছে রেখে মাসে মাসে তার যাবতীয় খরচ দিত তার বাবা। কিন্তু সেই টাকার ও অপরূপার জন্য খরচ করেনি তারা। বাসায় থাকা নষ্ট বাদ, তাদের পরা পুরনো জামা কাপড় পরার কপাল হতো অপরূপার। মা বাবা উভয় সুন্দর হওয়ার কারণে অপরূপা বেশ সুন্দরী, কিন্তু অযত্নে তার ফর্সা শরীরে কালচে ভাব চলে এসেছে। সৎ মা এক ধনী ব্যবসায়ীর সাথে বিয়ে ঠিক করেছে। সেই লোকের বয়স 43 বছর, যেখানে অপরূপার বয়স 17। তাই বাসা থেকে পালিয়ে জেলার সদরে চলে আসে। পরনে তার লাল বেনারসি, বিয়ের সাজে আর তার পুরো সৌন্দর্য ফুটে উঠেছে। তারপর কি থেকে কি হলো কিছু বুঝতে পারল না। জ্ঞান ফিরার পর নিজেকে একটা গাড়িতে আবিষ্কার করে সে। পাশে আছে সেই লোকটা যার সাথে কিছুক্ষণ আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল। লোকটা ফোন ঘাটাঘাটি করছে। অপরূপার ভীষণ তৃষ্ণা পেয়েছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবুও চুপচাপ বসে আছে গাড়ির সিটে। চোখ বন্ধ করে অনুভব করছে তৃষার যন্ত্রণা। ঘন্টা 2-1 পর গাড়ি থামলো এক বিশাল বাড়ির সামনে, হবে 10 তলা। লোকটা গাড়ি থেকে নেমে অপরূপাকে নিয়ে 4 তলার একটা ফ্ল্যাটে চলে এসেছে। 2 রুমের ফ্ল্যাট, সাথে একটা কিচেন রুম, 2টো ওয়াশরুম আর একটা খোলা বারান্দা আছে। এই পুরো দিনে অপরূপার গলা থেকে একটা সাউন্ড বের হয়নি। কাকে বিয়ে করেছে, লোকটার নাম কি, তা তার জানা নেই। বেলকনির যুক্ত রুমে অপরূপাকে বসিয়ে লোকটা ফোনে কার সাথে যেন কথা বলছে। কথা বলে শেষ করে একটা তোয়ালে হতে শাওয়ার নিতে চলে গেল। অপরূপা গুটিসুটি হয়ে খাটের এক পাশে শুয়ে পড়ল। এদিকে গোসল সেরে মাথার চুল মুছতে মুছতে বাহিরে এলো সেই 27 বছরের এক যুবক। সুস্বাস্থ্যের অধিকারী সে। চুলগুলো মুছে একটা শার্ট পরে বাইরে চলে গেল সে। অপরূপার ঘুম ভাঙল এক স্নেহময়ী হাতের স্পর্শে। মহিলার মুখে ফুটে উঠেছে মাতৃত্বের চিহ্ন। মা, তোমার নাম কি? অপরূপা শোয়া থেকে বসে মৃদু স্বরে উত্তর দেয়, আমার নাম অপরূপা। তুমি খুব ভাগ্যবতী, এমন ছেলেকে নিজের করে পেয়েছ। এই
এই যুগে এমন দায়িত্ববান সৎ সুদর্শন ছেলে পাওয়া ভীষণ কষ্টের। আসো মা, সারাদিন হয়তো কিছু খাওনি, আসো আমি তোমাকে খাইয়ে দেই। এই প্রথম এত সুন্দর স্নেহ পেয়ে রীতিমতো অপরূপার চোখে পানি চলে আসে। এ কি কাঁদছো কেন? তুমি যাকে বিয়ে করেছে সে তোমাকে এত আগলে রাখবে যে কান্নার তো দূরে থাক, কখনো কিছু নিয়ে আফসোস করবে না। এ বলে মুখে ভাত উঠিয়ে দিল সেই মধ্যবয়স্ক ভদ্রমহিলা। অপরূপার খাওয়া শেষ হলে সেই মহিলা পাশের রুমে নিয়ে যায় অপরূপাকে। রুমে এসেই কেমন যেন এক নেশা নেশা কাজ করছে তার। পুরো রুম ফুল দিয়ে সাজানো, হুট করে মনে পড়ে এত ডলার বাসর রাত। সাথে সাথে শক্ত হয়ে জমে যায় অপরূপা, এক অন্যরকম ভয় কাজ করছে তার। কয়টা বাজে তা নিয়ে কোনো ধারণা নেই তার। ফুলে সাজানো খাটের মাঝে বসে পড়লো অপরূপা, যতই হোক লোকটা তার স্বামী। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে অপরূপা কেঁপে ওঠে। এখন যেন তার ভয়ে জীবন যায় এই অবস্থা। আস্তে আস্তে লোকটা খাটে এসে অপরূপার সামনে বসে। অপরূপার কাঁপুনি কোনোভাবেই থামছে না। লোকটা ঘুমটা খুলে অপরূপার কপালে একটা চুমু এঁকে দেয়। সাথে সাথে পুরো শরীর কেঁপে উঠল তার। একটা ডায়মন্ড রিং পরিয়ে দেয় অপরূপার আঙ্গুলে। আমার নাম মাহির হাওলাদার, পেশা একজন আর্মি অফিসার। এখানের এই ছোট ফ্ল্যাটে আমি ভাড়া থাকি, নিজস্ব বাড়ি চাই। তুমি তোমার পরিচয় দিতে পারো যদি তোমার ইচ্ছা থাকে। এবার অপরূপা মাথা তুলে তাকালো মাহিরের দিকে। মাহির চোখ ফিরাতে পারছে না অপরূপার থেকে। আমার নাম অপরূপা। বেশ সুন্দর নাম, রূপের সাথে মানানসই। মাহির অপরূপার হাতের উপর হাত রাখে। অপরূপার কম্পন এবার ঝড়ের মতো হয়ে গেছে। এ কি অপরূপা, এভাবে কাঁপছো কেন? অপরূপার কম্পন যেন কোনো বাদ মানছে না। মাহির অপরূপাকে বুকে টেনে নিল। শক্ত করে বুকে মাথা চেপে ধরার কিছুক্ষণ পর অপরূপার কম্পন কমল। অপরূপা বাকরুদ্ধ হয়ে সবকিছু অনুভব করছে। অপরূপার মায়াবী চাহনি বারবার মাহিরকে তৃষার সাগরে ভাসিয়ে দিচ্ছে, নিজেকে আর সামলাতে না পেরে আবদ্ধ হয় এক সুন্দর মিলনে। অপরূপার কষ্ট চোখে বেঁচে উঠেছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। মাহির এটা টের পাওয়ার পর নিজের সবটা কন্ট্রোল করে ছেড়ে দেয় অপরূপাকে। বোকা মেয়ে, এভাবে কাঁদার কি হয়েছে? প্রথমে বললেই হতো তুমি এসবের জন্য প্রস্তুত নও, তাহলে আমি তোমার সাথে এসবে জড়াতাম না। আর বিয়ের পর প্রতিটা স্বামী তাদের স্ত্রীকে এভাবে আদর করে। অপরূপা শাড়ি পরে চোখ মুছছে। মাহির আলতো করে গেলে ধরে। তোমার অনুমতি ছাড়া আর কখনো এমন কিছু করবো না। 27 বছর যখন নিজেকে আটকাতে পেরেছি, এই 3-4 বছরও পারবো। তবুও এভাবে কেঁদো না। তোমার চোখে এই পানি বেমানান। যাও, ফ্রেশ হয়ে নাও। অপরূপা ওয়াশরুমে এসে মুখ চেপে কান্না করছে। শরীরের ব্যথায় তার শরীর অনেক খারাপ লাগছিল। 8 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে মাহিরের পাশে শুয়ে পড়ে। মাহিরও ফ্রেশ হয়ে শুয়ে পড়ে অপরূপার পাশে। মনে উত্তর ঢেউ, কাজটা কি ঠিক করেছে? একজন আর্মি অফিসারকে সবাই সামলাতে পারে না। তাছাড়া আমি তো আমার সব শক্তি উদ্ধার করে দিয়েছিলাম। সরি অপরূপা, এভাবে কষ্ট দেওয়ার জন্য আমার নিজের কাছেই খারাপ লাগছে। মাহির বেশ বুঝতে পারে মেয়েটার অতীতে অনেক যন্ত্রণার শিকার হয়েছে, তাই এত চুপচাপ। মাহির অপরূপার একটু কাছে হেলিয়ে দেয় নিজের শরীর। আস্তে আস্তে অপরূপাকে আষ্টে পিষ্টে জড়িয়ে চোখ বন্ধ করে মাহির। ভোর সকালে মাহির হাওলাদারের ঘুম ভাঙিয়ে অপরূপার মাথার চুল দিয়ে মাহিরের শরীর ঢেকে গেছে। আস্তে আস্তে অপরূপাকে বুক থেকে সরিয়ে উঠে বসে মাহির। এতক্ষণে বাড়ির কাজের বুয়া সালমা খাতুন এসে গেছে। দাঁত ব্রাশ করে আর্মি ইউনিফর্ম পরে রেডি হয় মাহির। যাওয়ার আগে আলতো করে অপরূপার গালে হাত রাখে সে। সঙ্গে সঙ্গে চোখ মেলে অপরূপা তাকায় মাহিরের দিকে। শুনো অপরূপা, আমাকে ডিউটিতে যেতে হবে। আস্তে আস্তে রাত 10টা। তাছাড়া আজকে 2 মাসের ছুটি নিব অফিস থেকে, তারপরে এই 2 মাস তুমি আর আমি অনেক ঘুরবো একসাথে। অপরূপা মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করে। আর শোনো, তোমাকে কষ্ট করে রান্না বান্না করতে হবে না,
খালা সকল রান্না বান্না করে দিবে। মাহির যাওয়ার আগে অপরূপার কপালে আবারও একটা চুমু খায়। অপরূপা গুটিসুটি হয়ে এখনো বিছানায় পড়ে আছে। কাল রাতের কথা মনে হতেই শরমে মুখ লুকিয়ে ফেলে। পুরো শরীর এখনো ব্যথা করছে, ঘাড়ে বুকে নাভিতে কামড়ের দাগগুলোতে রক্ত জমাট বেঁধে গেছে। থুতগুলো ফুলে গেছে। আবারও চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে অপরূপা। বেলা 9টায় সেই স্নেহময়ী হাতের স্পর্শে ঘুম ভাঙে অপরূপার। চোখ মেলে সেই ভদ্রমহিলাকে দেখে হাত দিয়ে তুর লুকানোর চেষ্টা করে, সে দেখে খিলখিল করছে হেসে ফেলে সালমা খাতুন। আরে পাগলি মেয়ে, এগুলো লুকাতে হয় না। বিয়ের প্রথম রাতে এসব একটু স্পষ্টভাবে ফুটে ওঠে। আর আমাকে নিজের মায়ের চোখে দেখতে পারো, এই নাও তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, গোসল শাড়ি, শাড়িটা পরে নাও। অপরূপা শাড়ি নিয়ে গোসলখানায় যায়। আর সালমা বেগম রান্নাঘরে চলে যায় রান্না বান্না করতে, কিন্তু অপরূপা শাড়ি পরে অবশ্য না। কোন রকম শাড়ি পেঁচিয়ে বাইরে বের হয়। রান্নাঘর থেকে সালমা এসে অপরূপাকে দেখে হাসতে থাকে। এ কি অপরূপা, এভাবে শাড়ি পরেছ কেন? আসলে মা, আমি শাড়ি পরতে পারি না। আর এর আগে কখনো শাড়ি পরিনি। অপরূপার মুখে মা ডাক শুনে সালমার চোখে পানি চলে এসেছে। কাছে এসে অপরূপাকে জড়িয়ে ধরে সে। দুজনেই কান্নায় ভেঙে পড়ে। অপরূপা বলে ওঠে, আমার মা বাবা নেই, আমি কি আপনাকে মা বলতে পারি? সালমা বেগম এক গাল হাসি দিয়ে বলল, হ্যাঁ অবশ্য। মা যেহেতু দেখেছিস, এখন থেকে তোকে তুই করে বলবো। তারপর সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় সালমা। অপরূপাকে নিয়ে রান্নাঘরে চলে আসে। চিন্তা করিস না অপরূপা, মাহির অনেক ভালো ছেলে, দেখবি কিছুক্ষণ পর তোর জন্য জামা কাপড় পাঠিয়ে দিবে। কথাটা বলার সাথে সাথে বাসার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেয় সালমা। একজন ডেলিভারি বয় কিছু শপিং ব্যাগ এগিয়ে দেয় সালমাকে, তারপর চলে যায়। এই নিয়ে অপরূপা, তোর দায়িত্ববান স্বামী তোর জন্য জামা কাপড় পাঠিয়ে দিয়েছে। শাড়ি খুলে শপিং ব্যাগ থেকে একটা আকাশি রঙের 3 পিস পরে পুরো তার শরীরে ফিট হয়ে গেছে। মা দেখো কি আজব ব্যাপার, সে আমার শরীরে মাপ জানলো কিভাবে? সালমা হাসতে হাসতে বলল, আর্মি অফিসারদের সবকিছু অসাধারণ হয়। তাছাড়া মাহির তো বড় মাপের অফিসার, সব দিকেই খেয়াল আছে তার। তাছাড়া তুইও দেখতে শুনতে মাশাআল্লাহ। তোর যেই মিষ্টি কণ্ঠস্বরে শুনেই মাহির পাগল হয়ে যাবে। এতক্ষণে বুঝেছি তুই কেন কম কথা বলিস, যাতে তোর কণ্ঠস্বরের প্রেমে কে না পড়ে। এবার অপরূপা খিলখিল করে হাসছে। যা দুষ্টু মেয়ে আমার। বেলা 12 হলো, খাবার খাবে কি? না মা, একদম দুপুরে খাবো। তুমি একটু চুলগুলোতে তেল লাগিয়ে দাও। সালমা মেয়ের আবদার রাখতে খোপা থেকে চুল খুলতেই হ্যাট অব্দি পেয়ে গেছে। সালমা খাতুন মনে মনে বলে, আসলেই যে যেমন তার সঙ্গীও তেমনই হয়। মাহির যেমন ছেলে, অপরূপার ঠিক তেমন। আল্লাহ তাদের এই সংসারে সুখের বন্যা দেখ। সুন্দর করে চুলে তেল লাগিয়ে বেনি করে দিল সালমা। দুপুরে সালমার বাটন ফোনে কল আসলো মাহিরের। খালা, অপরূপাকে দুপুরে খেয়েছে? হুম বাবা, খেয়েছে, চিন্তা করিও না মাহির। আসলে খালা, আমার আসতে আসতে রাত 10টা বাজতে পারে। অপরূপা তো গ্রামের মেয়ে, ফ্ল্যাটে একা থাকতে পারবে না। আজকে আমি না আসা অব্দি আপনি একটু বাসায় থাকলে ভালো হতো। ঠিক আছে, থাকবো, চিন্তা করো না। তুমিও নিজের খেয়াল রেখো। সালমা অপরূপাকে কিছু উপদেশ দিল, শুনো মা, মাহির যেমন তোমার জন্য এত দায়িত্ববান, তোমারও উচিত মাহিরকে বোঝার। আর বলবো, তোমার যতই কষ্ট হোক, একটা বাচ্চা নিয়ে নাও, মাহিরের বয়স তো কম হলো না। কমপক্ষে সন্তানের মুখ দেখাও মাহিরকে। অপরূপা শুধু মাথা ঝাঁকল। রাত প্রায় 10টা। মাহির তার ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে আসে। সালমাও চলে যায়। অপরূপার সাথে সাথে মাহিরের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল, আর মাহির হাতে থাকা ফুল এগিয়ে দিল অপরূপাকে। দুজনেই হাসি দিয়ে ওঠে। আপনি ইউনিফর্ম চেঞ্জ করুন, আমি খাবার নিয়ে আসি।
মাহির ইউনিফর্ম চেঞ্জ করে খাটে বসে অপরূপার আসার অপেক্ষা করছে। এদিকে রান্নাঘরে গাল শরমে লাল করে বসে আছে অপরূপা। ঈশ্বর কি করে তার সামনে যাব? আমার তো শর্মে গাল লাল হয়ে গেছে। না না, সারা দিন অনেক কাজ করেছে, যাই হোক আমাকে যেতে হবে তার সামনে। এক পা করে এগিয়ে আসে অপরূপা। মাহির খাটে বসে এসব দেখে হাসছে, শরমে মাথা তুলে তাকাতে পারছে না। আদো আদু কণ্ঠে বলল, শুনুন, আজকে আমি আপনাকে খাইয়ে দিই। ঠিক আছে। অপরূপা ভাত মেখে মাহিরের মুখে এগিয়ে দিল, কিন্তু ভাত গেলে মাহিরের নাকে। খিলখিল করে হেসে উঠে মাহির। আরে আমার দিকে তাকিয়ে অন্তত ভাত খাইয়ে দাও। এত শরম পেলে কি হবে? এবার মুখ তুলে দেখায় অপরূপা। কি তোমার মুখ টমেটোর মতো এত লাল হয়ে গেছে কেন? ইয়ে মানে? হুম হুম বলো। আসলে কেমন যেন লাগছে, এর আগে আমি কখনো কোনো ছেলের এতটা কাছে আসিনি। ও আচ্ছা, আপনি তো সারাদিন অনেক কাজ করেছেন। আমি খাইয়ে দিই। তারপর অপরূপা মাহিরকে খাইয়ে দেয়। মাহিরের একটা শান্তি লাগছে। মনে মনে ভাবে এই যুগে এমন মেয়ে পাওয়া যায়। তারপর মাহির অপরূপার দিকে একটা মলম এগিয়ে দিয়ে বলে, শরীরে যেই যেই জায়গায় রক্ত জমাট বেঁধেছে সেখানে দাও, ঠিক হয়ে যাবে। অপরূপা গোসলখানায় গিয়ে শরীরে মলম দেয়। মাহির এদিকে লেপ্টে কি যেন করছে। মাহিরের পাশে বসে অপরূপা। কি হলো, কিছু বলবে? অপরূপা আদো আদো কণ্ঠে বলে উঠল, আমার বাচ্চা লাগবে। মাহির এক পলক অপরূপাকে দেখে আবারও নিজের কাজে মনোযোগ দেয়। যাও, অনেক রাত, ঘুমিয়ে পড়ো। আমি আপনাকে কিছু বলেছি, আপনি কি শুনতে পেয়েছেন? হুম, শুনতে পেলাম তো। কালকে হাসপাতাল থেকে একটা বাচ্চা এনে দিব, চিন্তা করো না। আমার আপনার বাচ্চা লাগবে। মাহির এবার ল্যাপটপ বন্ধ করে অপরূপার ঘাড়ে থাকা সেই কামড়ের দাগে হাত রাখে। সাথে সাথে অপরূপা ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। পাগলি, এখন এসব তুমি সহ্য করতে পারবে না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। অপরূপা আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়ে খাটে। মাহির আবারও ল্যাপটপ অন করে নিজের কাজে মনোযোগ দেয়। কাজের ফাঁকে এক পলক অপরূপাকে দেখে। এত সুন্দর, নিষ্পাপ মেয়ে এর আগে কখনো দেখিনি। ঠিক আমার মনের মতো। হয়তো এটা এতদিন আমার করা ভালো কাজের ফল। কিন্তু আমার জীবনের কোনো গ্যারান্টি নেই, কখন কি হয়ে যায় বলা যায় না। মাহির কাজ শেষ করে অপরূপার পাশে শুয়ে পড়ে। মনে মনে বলে উঠে সকালে অপরূপার আগে উঠতে তার জন্য রান্না করবে। ফজরের আজানের সময় অপরূপা আর মাহির একসাথেই উঠে বসে। দুজন দুজনকে দেখে পুরো অবাক। অপরূপা আর মাহিরকে জিজ্ঞেস করে তার পছন্দের খাবার কি। মাহির কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে অপরূপার দিকে। সাথে সাথে গালগুলো শরমে আবারও লাল হয়ে যায়। তুমি কি রান্না করার জন্য এত সকালে উঠেছ? জি। ওহ আচ্ছা। আসো, আগে একসাথে নামাজ কায়েম করি, তারপর দুজনে একসাথে রান্না বান্না করব। দুজনে অজু করে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে নেয়। মাহির ভিতরে ভিতরে কত খুশিতে কাউকে বোঝাতে পারবে না। কালকে অফিস থেকে 1 মাসের মতো ছুটি নিয়েছে শুধু অপরূপাকে সময় দিতে। ছুটি বলতে যখন কোনো ইমার্জেন্সি কাজ পড়বে সে জয়েন হবে। অপরূপা নামাজ পড়ে কিচেন রুমে চলে গেল।
মাহির বিছানা ঠিকঠাক করে কিচেন রুমে চলে আসে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপরূপাকে দেখছে মাহির। রান্না রেখে এক পলক মাহিরের দিকে তাকায় সে, যেখানে মাহির আগে থেকেই তাকিয়েছিল। ভূত দেখার মতো ভয় পেয়ে আবারও রান্নায় মনোযোগ দেয় অপরূপায় দেখে মাহির এসে ফেলে। তুমি কি রান্না করছো মাহিরের মিসেস? আপনার প্রিয় খাবার ভুনা খিচুড়ি রান্না করছি। ওলে বাবা, তুমি জানলে কি করে আমার ভুনা খিচুড়ি পছন্দ? সালমা আম্মু বলেছে। ওহ, তার মানে আমার ব্যাপারে সবকিছু জেনে গেছো। জি। আপনার ইচ্ছে হয় না আমার পরিচয় জানতে? হ্যাঁ, তোমার পরিচয় জানি তো। জেনারেল মাহির হাওলাদারের স্ত্রী। এর থেকে বড় পরিচয় আর কি হয় বলো? আপনাকে অনেক ধন্যবাদ এমন এক এতিম মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য। চুপ কিসের, এতিম আমি আছি তো। কতদিন আছেন? যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার জন্য আছি। অপরূপে চুপচাপ রান্না শেষ করে থালা বাসন ধুনুচে টেবিলে সাজায় আর মাহির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কলিং বেল বেজে উঠতেই মাহির দরজা খুলে দিলে দেখতে পায় সালমা এসেছে। আসুন খালা। বাড়িতে কোনো কাজ খুঁজে পাচ্ছে না সালমা ডেপ করে তাকায় মাহিরের দিকে। মাহির ইশারা দিয়ে অপরূপাকে দেখিয়ে দিল। সালমা এক গাল হাসি নিয়ে বলল, মাহির এবার তো অপরূপা তোমার দেখাশোনা করতে পারবে, তাহলে আমাকে ছুটি দিয়ে দাও। পাশের রুম থেকে অপরূপা এসে না করে দিল। সালমা অনেক বুঝালো কিন্তু তার কিছু মানতে রাজি নয় অপরূপা। দেখুন, আপনি ডিউটিতে চলে গেলে আমি বাসায় একা হয়ে যাব। আমার একা একা ভালো লাগে না। সালমা অপরূপাকে একটু টান দিয়ে দূরে নিয়ে আসে। আরে বোকা মেয়ে, বুঝিস না কেন? এখন তোর মাহিরকে সময় দেওয়া উচিত, তাছাড়া আমি পাশের ফ্ল্যাটেই কাজ নিব, তোর কোনো সমস্যা হলে আমি ঠিকই আসবো। অপরূপা একদম চুপচাপ। সালমা খাতুনও চলে যায়। মন খারাপ করে খাবার টেবিলে বসে। কি হলো? এভাবে মন খারাপ করে আছো কেন? গরিবের আবার মন খারাপ? হাত খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নিন। রাগ করলেও তোমাকে আরো বেশি সুন্দর লাগে। রাতে কি যেন বলেছিলে? তোমার বাচ্চা লাগবে। সাথে সাথে শরমে গুটিসুটি বসে পড়ে চেয়ারে। ইয়ে মানে? না, আমিও ভাবছি হয়তো এখন একটা বেবি নেওয়া উচিত, তুমি যদি রাজি থাকো তাহলে। এবার অপরূপা কোনোভাবেই মাথা তুলে দেখাতে পারে না মাহিরের দিকে। মাহির খাবার মুখে নিয়েই ফিরা। বাহ, অসাধারণ হয়েছে। এতদিন কোথায় ছিলে শুনি? তোমাকেই তো এতদিন ধরে খুঁজছিলাম। খুব ভালো রান্না করতো তুমি। বিশ্বাস করো, এর আগে কখনো এত ভালো কোনো খিচুড়ি খাইনি। আমার বয়স যখন 6 তখন আমার আম্মু আমার জন্য ভুনা খিচুড়ি রান্না করতো। বড় হয়ে অনেকবার চেষ্টা করেছি সেইভাবে রান্না করতে, কিন্তু একবারও তেমন হয়নি। তোমার আম্মু এখন কোথায়? তা সঠিক জানি না, কিন্তু আব্বু ঢাকায় ব্যবসা করে। তোমার বাবার নাম কি? জাহাঙ্গীর সৌদাগর। ওহ আচ্ছা, মীরা খানের স্বামী। তার মানে মীরা উনি তোমার মা? হুম, সৎ মা। দুদিন আগে বিয়ের সাজে বাড়ি থেকে পালিয়েছিলে কেন? আমার সৎ মা একটা বুড়ো লোকের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল তাই। আমার ভালো লাগছে না, আপনি বরং খাওয়া দাওয়া শেষ করুন, আমি একটু ঘুমাই। তারপর চোখ মুছতে মুছতে রুমে চলে গেল অপূর্বা। এদিকে মন খারাপ করে খাবারের টেবিলে বসে থাকে মাহির। মাহিরও খাবার টেবিল থেকে উঠে রুমে যায়। শুয়ে শুয়ে কান্না করছে অপূর্বা। মাহিরের বুক যেন দুমড়ে মুছে যাচ্ছে অপরূপার চোখের পানি দেখে। কন্ট্রোল মাহির, তুই একজন আর্মি অফিসার, এভাবে কারোর প্রতি দুর্বল হলে চলবে না। আশেপাশে অনেক শত্রু, একবার তোর দুর্বলতা জানতে পারলে অপরূপাকে একবারের জন্য হারাবি। নিজের মন শক্ত করার অনেক চেষ্টা করছে কিন্তু পারেনি, আর্মিরাও তো রক্ত মাংসের তৈরি, তাদেরও ইমোশনাল আছে। যতই তারা তো মানুষ।
অপরূপার পাশে শুয়ে পড়ে মাহির। সাথে সাথে চোখ মুছার চেষ্টা করে অপরূপা। কাঁদছো কেন? কই কাঁদলাম? আহহ হয়েছে। তোমার সাথে আমার পরিচয় দুদিনের, কিন্তু এই 2 দিনে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমার সামনে শুয়ে এভাবে কাঁদলে আমার দেখতে মোটেও ভালো লাগবে না। সাথে সাথে মুখ ফিরে বিপরীত দিকে শুয়ে কান্না করছে অপরূপা। কি হলো, মুখ ফিরিয়ে নিলে কেন অপরূপা? আপনিই তো বললেন আপনার সামনে এভাবে কাঁদলে আপনার দেখতে ভালো লাগবে না। তাই মুখ ফিরে কান্না করছি। মাহির অপরূপার এমন কথা শুনে নিজের হাসি আটকাতে পারছে না। মুখ চেপে হাসতে থাকে। ওগো মধুর মা, কান্না শেষ হলে রেডি হয়ে নাও, আজকে বাইরে বের হবো তোমাকে নিয়ে। মধুর মা? মধুর মধুর কথা বলো তাই মধুর মা। ওহ আচ্ছা। এত কাঁদো কেন? প্রমিত করো আর কাঁদবে না। কান্না পেলে কান্না করবো। আমি তো আপনার মতো রোবট না, ইমোশন আছে আমার। আমার ভালো লাগে না তুমি কান্না করলে। বলো কি করলে আর কান্না করবে না? বেশি বেশি ভালোবাসা দিবেন, তাহলে আর কান্না করবো না। ভালোবাসা দেয় কিভাবে? আমি তো আমার সব ভালোবাসা তোমাকে দিয়ে দিতে চাই অপূর্বা। নিয়ে নাও, যত ইচ্ছে নিয়ে নাও। মাহির নিঃস্বার্থ চাহনি নিক্ষেপ করলো অপূর্বার দিকে। মেয়েটা শুকনো ঢোক গিলছে। মাহির উঠে ড্রয়ার থেকে একটা পাঞ্জাবি বের করে পরে নেয়। অপরূপা উঠে ফ্রেশ হয়ে নাও, তোমাকে নিয়ে একটু বাইরে বের হব। অপরূপা চুপচাপ উঠে ফ্রেশ হয়ে নেয়। মাহিরের পাঞ্জাবির সাথে মেচ করে একটা 3 পিস পরে হিজাব করে নেয়। আসলে বুকরা ছাড়া বাইরে যাওয়ার ঠিক হবে না। এখন আপাতত 3 পিস পরে নাও, তারপর শপিং করে নিও তোমার যা যা প্রয়োজন। অপরূপাও মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায় মাহিরকে। তারপর দুজনে নিচতলায় আসে। মাহির জিজ্ঞেস করে কি দিয়ে যাবো, মাইকোনে কি রিক্সা? রিক্সা দিয়ে। মাহিরও একটা রিক্সা থামিয়ে গেটে নিয়ে আসলো। অপরূপার ভীষণ লজ্জায় কাজ করছে বোরকা ছাড়া বাহিরে বের হতে। তার ভিতর অস্থিরতা কাজ করছে, যার কারণে গাল বেয়ে 1 ফোঁটা ঘাম ঝরল। মাহির আলতো করে অপরূপার হাত ধরল। সাথে সাথে কেঁপে উঠল মেয়েটা। কোথায় যাচ্ছি আমরা? পার্কে যাব তোমাকে নিয়ে। গাড়ি থামে ঢাকার একটা পার্কে। অপরূপা এর নাম বলতে পারবে না, কারণ এর আগে কখনো শহরে পা পড়েনি তার। সাথে সাথে 10-12 জন সেনাবাহিনী এসে জেনারেল মাহির হাওলাদারকে সেলুট করে। তাদের শরীর থেকে কেমন যেন এক শব্দ। ভয় মাহিরের পিছনে লুকায় অপরূপা। মাহির অপরূপার হাত টেনে সামনে নিয়ে আসে। সকল আর্মি অফিসারদের বলে, ও আমার স্ত্রী। সাথে সাথে সবাই অপরূপাকে সেলুট করে। তাদের মাটিতে পা পড়ার সাথে সাথে একটা সাউন্ড হয়। অপরূপা ভয় কাঁপছে। মিহি সুরে অপরূপা সবাইকে সালাম দেয়। তারপর পার্কের একটা গাছতলায় বসে দুজন। আরে পাগলি, তুমি একজন জেনারেলের স্ত্রী, এত ভয় পেলে তো হবে না। সবাই যদি দেখে তুমি এত ভীতু, তাহলে সবাই আমাকে নিয়ে তো মজা করবে। আপনি কি অনেক বড় পদের সেনাবাহিনী? মাহির হাসি দিয়ে বলে, আমি যাই হই না কেন তোমার কাছে আসলে বিড়াল হয়ে যাই। তোমার মায়াবী চেহারা, আমার জীবনে পাওয়া সেরা উপহার তুমি। সেনাবাহিনীর পদবিগুলো জানতে পারি? জানতে পারো তো। সেনাবাহিনীদের অনেকগুলো পদ আছে, তাদের মধ্যে লেফটেন্যান্ট, মেজর, কর্নেল, জেনারেল এরা সিনিয়রদের তালিকায়। আর সর্বোচ্চ পদবি হলো জেনারেল। বাংলাদেশে বর্তমানে একজন জেনারেলের 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 57 জন মেজর জেনারেল রয়েছে। অপরূপা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি তো জেনারেল তাই না? হুম। এত বড় একজন অফিসার আমার স্বামী। আমার কাজ হলো রেজিমেন্টে বা তার সমতুল্য বা সার্ভিসের একাধিক বাহিনীর গঠিত ইউনিয়নের চেয়ে বড় ইউনিয়নের কমান্ডার করা। থাক থাক, আর কিছু বলতে হবে না। মাথা ঘুরছে আমার। আশেপাশে এতক্ষণে অনেক সেনাবাহিনী চলে এসেছে, তাদের ঘিরে রেখেছে।
কিছু সেনাবাহিনী তাদের জন্য খাবার নিয়ে আসে। মাহির অপরূপাকে ফুচকা খাইয়ে দেয়। তারপর অনেক আড্ডা দেওয়ার পর শপিং মলে যায় দুজন। মাহির সুন্দর সুন্দর কিছু বোরকা শাড়ি 3 পিস কিনে দিল। দোকানের অনেকেই তার সাথে সেলফি নিতে আসে। তারপর মাহির অপরূপার জন্য কিছু কমফোর্টেবল ব্রা সিলেক্টেড করে, যা দেখে শরমে মুখ চেপে আছে। 32 সাইজের আর 10টা ব্রা নিয়ে নেয়। মনে মনে ভীষণ অবাক হয় অপরূপা। সাথে কিছু নাইটি কিনে নেয়। শরমে বাক রুদ্ধ হয়ে আছে সে। মোট শপিং হয়েছে 1,20,000 টাকার। মাহির বলে উঠল, আর কিছু লাগবে? ওহ হ্যাঁ, এখন তো ক্রিম, ফ্রেশ ওয়াশ এসব কিছু কিনা হয়নি। অপরূপা শুধু মাহিরের পিছনে পিছনে যাচ্ছে। আপনার জন্য কিছু নিবে না? কি নিব, সব কিছুই আছে। এতক্ষণে নিচে মাহিরের প্রাইভেট কার চলে এসেছে। আস্তে আস্তে গাড়িতে সবকিছু উঠিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল করে বাসায় আসলো দুজন। অপরূপার সাথে সাথে হাত মুখ ধুয়ে শরীর বিছানায় হেলিয়ে দিল। এদিকে সবকিছু জায়গা মতো রেখে খাবার টেবিলে সাজিয়ে অপরূপাকে ডাকে মাহির। মিস্টার, আজকে আপনি আমাকে খাইয়ে দিবেন? আসো খাইয়ে দেই। খাওয়া দাওয়া শেষ করে মাহির খাটে বসে অপরূপাকে ডাকে, ওগো মধুর মা, এদিকে আসো। জি বলুন। এই রেড কালার নাইট ড্রেসটা পরে আসো। এ তো শর্ট। যাও পরে আসো। অপরূপা 3 পিস ফুলের নাইট ড্রেসটা পরে সরমনে বাথরুম থেকে বের হতে পারছে না সে। এক পা এক পা করে এগিয়ে গেল রুমে, দরজার কিনারা থেকে উকি দিচ্ছে রুমের দিকে। মাহির খাট থেকে উঠে অপরূপাকে সোজা কোলে তুলে নিল। চোখ বন্ধ করে শার্টের কলার ধরে আছে অপরূপা। অপরূপা, আমি বাবার ডাক শুনে চাই। তুমি কি আমার ইচ্ছে পূরণ করবে? অপরূপা মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। মাহিরও আস্তে আস্তে অপরূপার পরনের জামা কাপড় খুলে খাটে শুয়ে দেয়। বেচারি শরমে শরীর ঢাকার চেষ্টা করছে। জানো, যখন তুমি শরমে লাল হয়ে যাও তখন আমার বেশ হাসি পায়। কিছুক্ষণ পর ভয়ানক চিৎকার শোনা যায়। অপরূপার আকুতি মিনতির। মাহিরের শরীরে শক্তি কোনোভাবেই সহ্য করতে পারছে না, ব্যথায় ছটফট করছে। কিছুক্ষণ পর অপরূপা অনুভব করলো গরম তরল কিছু একটা তার শরীরে প্রবেশ করেছে। মাহিরও এবার অপরূপাকে ছেড়ে দেয়। সকালে উঠে ঘরের সকল কাজ মাহিরই করছে, অপরূপাকে কোনো কাজ করতে দেয়নি। এভাবে অনেকটা দিন পার হয় তাদের। এখন অপরূপার শরীরেও এসব সয়ে গেছে। এক রাতের কথা, অপরূপা বায়না ধরে তার এখন আলো লাগবে। মাহির সব কাজ রেখে অপরূপার সাথে মিলনে জড়িয়ে যায়। তখনই মাহিরের ফোন বেজে ওঠে, সাথে সাথে দায়িত্ব মাথায় আসে। আলোতৃপ্ত অপরূপাকে খাটে রেখে গোসল সেরে ইউনিফর্ম পরে নেয়। অপরূপার কেন যেন ভালো লাগছে না। আজকে না গেলে হয় না? যেতেই হবে অপরূপা, এটাই সৈনিকদের জীবন। অপরূপার কপালে একটা চুমু খেয়ে গাড়ি নিয়ে বের হলো মাহির। বর্ডারে এসে দেখে 10-12 জন সৈনিক আহত হয়ে পড়ে আছে। সাথে সাথে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করতে বলে মাহির। ঠিক তখনই সামনে থেকে একটা গুলি এসে মাহিরের বুকে লাগে। হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। এলো পাথারি আরো 2টা গুলি এসে মাহিরের শরীরে লাগে। মাহিরের সবকিছু ঝাপসা হয়ে গেছে। ঝাপসা ঝাপসা চোখে অস্পষ্ট অপরূপার মুখখানি ভেসে ওঠে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। মাহির শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে অস্পষ্টভাবে অপরূপার নাম জপে যাচ্ছে। এতক্ষণে মাহির সহ আরো সৈনিকদের রক্তে রক্তিম হয়ে যায় মাটি। দূর থেকে শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্সের সাউন্ড। তাড়াতাড়ি সবাইকে অ্যাম্বুলেন্সে করে কোম্পানি আসা হলো। মাহিরের অবস্থা অনেক খারাপ। ক্যাম্প থেকে প্রাথমিক প্রতিবিধান দিয়ে তাকে ক্যান্টনমেন্ট হসপিটালে পাঠানো হলো। সালমা খাতুনের ফোনে একটা কল আসলো আর্মি ক্যাম্প থেকে।
সাথে সাথে হাত থেকে ফোনটা পড়ে চিৎকার দিয়ে উঠে সালমা। দৌড়ে মাহিরের ফ্ল্যাটে আসে সালমা। অপরূপা মাহিরের জামা কাপড়গুলো বাইর করছিল। কলিং বেল বেজে উঠে দরজা খুলতেই অপরূপা সালমাকে দেখে ভিতরে নিয়ে আসে। অপরূপা, মা, এক গ্লাস পানি দে। তারপর অপরূপা পানি এগিয়ে দিল সালমার দিকে। এক ঢুকে পুরো গ্লাসের পানি খেয়ে জোরে জোরে শ্বাস নিয়ে হাঁপাচ্ছে। সালমার চোখ পড়ল অপরূপার পেটের দিকে। সালমার চোখ ছলছল করে উঠল। অপরূপা, তোর দেখা যায় বাবু হবে। পেটের অবস্থা দেখে তো মনে হচ্ছে 4 মাস। অপরূপা মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলে। সালমা পরিবেশ সামাল দেওয়ার জন্য অপরূপাকে কিছু না বলে নিজেই চলে এলো ক্যান্টনমেন্ট হাসপাতালে। পুরো হাসপাতালে হাজার হাজার আর্মি হাজির। অপারেশন থিয়েটারে আছে মাহির, বাহিরে দাঁড়িয়ে আছে বাকি সবাই। একজন দক্ষ সিনিয়র অফিসার, তার প্রতি সবার এত সম্মান দেখে সালমা পিছনে দাঁড়ায়। ঘন্টা 2 পর অপারেশন থিয়েটার থেকে বের হয় ডাক্তার। সবাই তার দিকে এগিয়ে আসে। ডাক্তারের মুখ কালো হয়ে আছে, সাথে সাথে সকল আর্মিরা মাথা নিচু করে ফেলে। সালমা ডাক্তারের দিকে এগিয়ে আসে। মাহির কেমন আছে? অবস্থা বেশি ভালো না। সোজা বুকে গুলি লেগেছে, তাও 1-2টা নয় 3টা। এত কিছুর মাঝে স্যারের মুখে শুধু একটাই নাম, অপরূপা। সালমা কেঁদে উঠে আশেপাশে সবার চোখে পানি। ডাক্তার বলে উঠল, এই অপরূপাকে দেখার জন্য স্যার এত যন্ত্রণার মাঝে আকুতি মিনতি করছে। সালমা তাড়াতাড়ি আবারও বাসায় ফিরে অপরূপার ফ্ল্যাটে যায়। কলিং বেল বাজতেই দরজা খুলে দেয় অপরূপা। অপরূপার চোখ মুখ লাল হয়ে গেছে। সালমা শান্ত হয়ে বলে উঠে, কি রে অপরূপা, কি হয়েছে তোর? ভালো লাগছে না? কিছু ভীষণ অস্থিরতা কাজ করছে। মনে হচ্ছে জীবন থেকে কি যেন হারিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পর বুক কেঁপে উঠল মা। কত করে ওনাকে বললাম আজকে ডিউটিতে যাওয়ার দরকার নেই, তবুও চলে গেল। আমার কিছু ভালো লাগছে না কেন? এই বলে অপরূপা হাউমাউ করে কেঁদে উঠে। সালমা দুটানায় পড়ে যায়। কি করে অপরূপাকে এটা জানাবে বুঝতে পারছে না। মন শক্ত করে সালমা বলে উঠে, মা শুন, মাহির অ্যাক্সিডেন্ট করেছে। অপরূপা ফ্লোরেই লুটে পড়ে সালমার কথা শুনে। চিৎকার দিয়ে কান্না শুরু করলো। সালমা কোনোভাবেই মেয়েটাকে শান্ত করতে পারল না। কোনো রকম বুঝিয়ে হাসপাতালে নিয়ে আসে। আশেপাশে হাজার হাজার সেনাবাহিনী। পুরো হসপিটালে ছড়িয়ে পড়ে আর্মিরা। অপরূপার এই ছোট দেহটা এত ভিড়ে দেখা যাচ্ছে না। যখন সবাই জানতে পারে অপরূপা তাদের প্রাণপ্রিয় সিনিয়র অফিসার জেনারেল মাহির হাওলাদারের স্ত্রী, তখন সবাই তাকে স্যালুট দিয়ে যাওয়ার রাস্তা করে দেয়। আশেপাশে আরো সৈনিকের পরিবার কান্না করছে। অপরূপা সোজা চলে গেল অপারেশন থিয়েটারে। মাহির চোখ বন্ধ করে আছে। অপরূপা মাহিরের হাতটা চেপে কান্নায় ভেঙে পড়ে। অপরূপার কথা শুনে আশেপাশের ডাক্তার, আর্মি সবার চোখে পানি চলে আসে। কোনোভাবেই চোখের পানি আটকাতে পারছে না সে। মাহিরের হাত বুকে চেপে ধরে অপরূপার সাথে সাথে চোখ মেলে তাকায় মাহির মুখে তার অক্সিজেন। চোখ বন্ধ করে অপরূপা কাঁদছে। আমারে এমনে একা কইরা চলে যাইয়েন না। এই এতিম মেয়েটার আপনি ছাড়া আরো কেউ নাই। আমি কখনো বাবা মায়ের আদর পাই নাই। ছোট থেকে সবার অবহেলা আর মার খাইয়ে বড় হয়েছি, কপালে জুটছে শুধু বাসি ভাত আর পুরান জামা কাপড়। বাবা মা ছাড়া একটা সন্তানের জীবন যে কত ভয়ানক এটা আমি ভালো কইরে জানি। আমার মা কইতো, একদিন আমার কপালের সুখ আইব, দুঃখ আমার এমন ভাবে হ্রাস করছে আমি কখনো সুখের আশা করি নাই। আমি আসলেই পোড়ামুখী। সব হারাইয়া আমি আপনারে পাইছি মাহির, আপনারে হারাইতে পারবো না। আমি এতিম হয়ে বুঝি বাবা মা হারা সন্তানের জীবন কত ভয়ঙ্কর। আমি আমার সন্তানের বাবা হারা করতে চাই না। মাহির এক দৃষ্টিতে তাকিয়ে আছে অপরূপার দিকে। আশেপাশের সবার চোখে পানি। মাহিরের চোখে দিয়েও পানি ঝরছে। ইচ্ছে করছে অপরূপাকে বুকে টেনে বলুক, আমি তোমাকে রেখে কোথাও যাব না প্রিয়তমা। কোনোভাবেই কান্না থামাতে পারছে না সে। কাঁদতে কাঁদতে অপরূপার অবস্থা খারাপ।
মাহিরেরও শ্বাসরুদ্ধকর অবস্থা। মাহির আমার সন্তান গায়ে বাবা বইলে ডাকবো বলেন? কতবার মানা করলাম শুনলেন না তো, দায়িত্ব পালন করতে চলে আসলেন। পরকীয়ার কারণে নিজের বাবা মায়ের বিচ্ছেদ দেখছি, তবুও এত কষ্ট লাগে নাই। কিন্তু আপনার জন্য আমি এমন কইরা মরে যাইতেছি কেন? আমি আপনার একলায় ধইরা বাঁচতে চাই। চিৎকার দিয়ে বলে উঠে, আমি আপনাকে ভালোবাসি মাহির, ভীষণ ভালোবাসি। মাহির এবার চোখ বন্ধ করে নিল, মনে মনে বলছে, আমার কিছু হয়ে গেলে আমার সন্তানকে আগলে রেখে প্রিয়তমা। এতক্ষণে আমেরিকা থেকে সিনিয়র ডাক্তাররা চলে এসেছে। সবাই বুঝিয়ে অপরূপাকে বাহিরে নিয়ে আসতে চায়, কিন্তু মাহির শক্ত করে ধরে রেখেছে অপরূপার হাত। কোনোভাবেই হাত ছাড়ছে না মাহির। অনেক কষ্টের পর মাহিরের হাত ছাড়িয়ে অপরূপাকে বাহিরে বের করে। সাথে সাথে কাঁপা শুরু করে মাহির, শ্বাসকষ্ট রোগীর মতো ছটফট করে। আবারও অপারেশন শুরু হলো। অজু করে জায়নামাজে লুটে পড়লো অপরূপা। আশেপাশের মানুষ ও তাদের ভালোবাসা দেখে জায়নামাজে দাঁড়িয়ে পড়লো। সবাই দোয়া করছে মাহির আর আহত সৈনিকদের জন্য। এতক্ষণে হাওলাদার বাড়ি সবাই চলে এসেছে। মাহিরের মা বাবা সবাই অপরূপার পাগলামি দেখছে। মাহির চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছে, বাঁচার জন্য আকুতি মিনতি করছে, শুধু অপরূপা আর নিজের সন্তানের জন্য। স্রষ্টা তাকে আর একটা সুযোগ দেয়। অপারেশন শেষে হাসি মুখে বের হয় ডাক্তার। সবাই খুশি, কিন্তু অপরূপা এখনো জায়নামাজে পড়ে আছে। তার মনে এখনো মাহিরকে হারানোর ভয়। যখন মাহির এসে অপরূপাকে জড়িয়ে ধরবে, তখন হয়তো অপরূপা শান্ত হবে। মাহিরের বাবা মা মাহিরের কাছে যায়। মাহির কিছুটা সুস্থ, হয়তো 15 দিনে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। হাসপাতালে অপরূপার 5 দিন হয়ে গেছে। মাহিরের বাবা মা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাহির বেড থেকে উঠে অপরূপার কাছে যায়। মেয়েটা এখনো কাঁদেছে, চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। মাহির অপরূপার মাথায় হাত রাখতেই মাথা তুলে তাকায় অপরূপা। সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে মাহির। অপরূপা এখন কিছুটা শান্ত হয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। মাহির অপরূপার ডালে কপালের ঠোঁটে লুপাদারি চুমু খাচ্ছে। এই তো ফিরে এসেছি তোমার কাছে, তোমাকে রেখে কোথাও যাব না অপরূপা। অপরূপার চোখে কালো দাগ পড়ে গেছে, শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে, সাথে সাথে হসপিটালে ভর্তি করে মাহির। 2 মাস পর সবকিছু আবার স্বাভাবিক হয়। মাহির তার দায়িত্ব ছেড়ে অপরূপাকে নিয়ে হটফার পার্মানেন্ট ভাবে আমেরিকা চলে যায়। 6 মাস পর ফুটফুটে একটা কন্যা সন্তানের বাবা হন মাহির। এখন অপরূপাও পর্দা করে। মাহির এমন বউ পেয়ে সবসময় আল্লাহর নিকট শুকরিয়া করে। অপরূপার কিছুতে কমতি রাখেনি মাহির। দুজনের একটাই লক্ষ্য, সন্তানকে ধর্মীয় শিক্ষা মানুষ করা। সমাপ্ত।